আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত দুইটা ক্লাসে যা যা পড়ছি তা হলো, আমরা গত দুই ক্লাসে যা যা কি কি পড়ছি, আমরা পড়ছি কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি এবং জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমের হালকা ধারণা নিছি। যে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি কি পড়ছি, জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, জেনারেলাইজড ভেলোসিটি এবং জেনারেলাইজড অ্যাক্সেলারেশন পর্যন্ত পড়ছি। তো এরপরে আমরা কি কি পড়বো, এরপরে আমরা পড়বো হলো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। তো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি কি দেখি, তো আমরা জেনারেলাইজড কাইনেটিক এনার্জি কি, তো আমরা সাধারণত কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা আমরা সাধারণত যেই কাইনেটিক এনার্জিকে আমরা চিনি সেটা হলো T is equals to half mv স্কয়ার। তো এই যে mv স্কয়ার এটা হলো আমরা জেনারেলি যেটা জানি, সাধারণত যেটা জানি, বাট জেনারেলাইজড যদি করতে চাই তাহলে এই যে ভেলোসিটি আছে, এই যে ভেলোসিটিটা জেনারেলাইজড করলে আমরা জেনারেলাইজড কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। তাহলে জেনারেলাইজড ভেলোসিটি কি ছিল, আমরা জেনারেলাইজড ভেলোসিটি যেটা জানতাম, তো আমরা আগের ক্লাসে এটা জানিয়ে আসছি, যদি পজিশন ভেক্টর r is equals to q1 q2 q3 dot dot qn এবং t ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে কি হয়, তাহলে r ডট বা ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কি হয়, যদি আমরা সামনে দেখি i is equal to 1 n del r by qz dot plus del r by del t, এটা হলো সেই ভেলোসিটি। তো আমরা যদি এই জায়গায় এই জেনারেলাইজড ভেলোসিটির মান যদি বসাই দিই তাহলে আমরা সেই জেনারেলাইজড কাইনেটিক এনার্জিটা পেয়ে যাবো। তাহলে আমরা বসাই, কি পাই, T is equals to half m r dot into r dot, half m দিলে আর আই ডট কি, আর আই ডট সমান এটা। তো বসাই দেই del r i by del qj dot plus del r i by del t গুণন sum of k is equals to 1 and del r i by del qk dot plus del r i by del t। এখন প্রশ্ন হলো, এই জায়গায় যে দিয়ে ইন্ডেক্স যে দিলাম, এই জায়গায় ইন্ডেক্স কে দিলাম, এটার কারণ কি, এটা কেনই বা এই জায়গায় যে, এই জায়গায় কে দিলাম, এই জায়গায় যে দিতে পারতাম, কারণ হলো সেমই তো, এটাও আর এটাও আর এটাও আর, বাট এই জায়গায় একটা প্রবলেম আছে, এটা সাধারণ কোনো ফাংশন না, এটা কিরকম না, তো এই জায়গায় একটা সামেশন ফাংশন না, তাহলে সামেশন ফাংশন গুলো কেমন হয়, আমরা একটু সহজ একটা উদাহরণ দিয়ে দেখি। যদি এরকম দুইটা সামেশন ফাংশন হয়, ধরলাম একটা এ জে, জের মান 1 থেকে ধরলাম 3 পর্যন্ত, এটা সমান কি হতে পারে, a1 প্লাস a2 প্লাস a3 এরকম। আবার যদি আমরা চিন্তা করি আরেকটা নিলাম কে নিয়ে, কে দিয়া, তাহলে এ কে, এটাও 3 পর্যন্ত নিলাম, তাহলে কি হয়, a1 প্লাস a2 প্লাস a3, এই পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, বাট যখন এটার মধ্যে যোগ আর বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ করব তখন আলাদা আলাদা একটা সমস্যা হয়। তাহলে আমরা একটু যোগ করে দেখি কি হয়,
যদি এইটা আর এটা যোগ করি, দুইটা সামেশন ফাংশন যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখি। যোগ করলে j is equals to 1 3 aj plus k is equals to 1 3 ak সমান, দেখো এটা যোগ করলে 2a1 plus 2a2 plus 2a3, এটা যদি আমরা কমন নিই তাহলে 2a1 plus a2 plus a3, তার মানে এই জায়গায় কি, এই জায়গায় এটার মানও a1 plus a2 plus a3, এটার মানও a1 plus a2 plus a3, তাহলে এটা সিম্পলি ভাবে এটা লেখা যায় 2 ইনটু এটাও লেখা যাবে এটাও লেখা যাবে। তার মানে এই জায়গায় কি দেখতেছি, এটা আর এটা একই মান দেখাইতেছে, একই বুঝাইতেছে। একটু মনে রাখলেই হবে, এটা যোগ করছি, আর যখন গুণ করব তখন কি হয় একটু লক্ষ্য করি। যদি আমরা গুণ করি, দুইটা যদি গুণ করি তাহলে কি হয়, তাহলে মূলত এই জিনিসটা হয় a1 plus a2 plus a3 গুণন a1 plus a2 plus a3, এই দুটো গুণ করলে কি থাকতেছে a1 a2 a1 plus a1 a2 plus a1 a3 plus a2 a1 plus a2 a2 plus a2 3 a3 plus a3 a1 plus a3 a2 plus a3 a3 কি থাকতেছে এই জায়গায় এগুলো হইতো। তার মানে a1 স্কয়ার প্লাস a1 স্কয়ার প্লাস a1 a2, এটা দুই জায়গায় 2a1 a2 প্লাস 2a1 a3 প্লাস 2a2 a3 প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার এরকম হইতো। তার মানে কি দেখতেছি, এটা গুণ করলে অনেকগুলো টার্ম আসতেছে। এটা এই কারণেই এই যে জিনিসটা এ যে একের সমান, এই জায়গায় এই জিনিসটা যদি আমরা সেম মনে করতাম, তাহলে কি হতো, এই জায়গায় যে কে এর জায়গায় কি করতাম যে দিতাম, তাহলে কি হইতো দেখাতো এ যে তাহলে এ যে গুণ করলে এ যে স্কয়ার এটাই তো সিম্পল হলো। এ যে স্কয়ার হলে কি হইতো এই জায়গায়, জাস্ট খালি শুধুমাত্র এই যে যেগুলো সেম জিনিসগুলো আছে a1 a1 a2 a2 a3 a3 এই টার্মগুলো থাকতো, আর বাকি যে টার্মগুলো আছে এইগুলো কিন্তু আমরা পাইতাম না। তার মানে কি, যদি এরকম হয় দুইটা সামেশন ফাংশন সেম জিনিস, বাট যদি গুণ আকারে থাকে, সামেশন ফাংশন মিনিং সেম, এটাও যেই মান দিতেছে এটাও সেম মান দিতেছে, কিন্তু কথা হলো যখন গুণ আকারে হয় তখন কিন্তু এটার সাথে এটা যোগ না, এটা গুণ না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে অনেকগুলা টার্ম পাওয়া যায়। যদি আমরা মনে করো যদি সেম ধরি তাহলে কিন্তু কি হয়, শুধু এই যে সেম যে মানগুলা a1 a1 a2 a2 a3 a3 এই টার্মগুলো পাওয়া যায়। তার মানে কি করতে হবে, গুণের ক্ষেত্রে এই যে এই টার্ম, এই যে ইনডেক্সটা চেঞ্জ করার কারণ হলো যেহেতু এই জায়গায় গুণ এটা হলো সামেশন ফাংশনের ক্ষেত্রে এই জায়গায় যেহেতু গুণ, তার মানে কি এই দুইটা সেম না, গুণ করলে অনেকগুলো আলাদা টার্ম পাওয়া যাবে। তার মানে যদি এটাও যে ধরি তার মানে কি শুধু সেম টার্মগুলো পাইতেছি, বাকি টার্মগুলো পাইতেছি না, এই জন্যই আমরা ইনডেক্সটা চেঞ্জ করছি। বাট যখন যোগ হবে তার মানে কি এটা যা এটা তা, কারণ কি যোগ করলে জাস্ট খালি a1 এর সাথে a1 যোগ হইতাছে, a2 এর সাথে a2 যোগ হইতাছে, a3 এর সাথে a3 যোগ হইতাছে, আর বাকিগুলো যোগ আকারেই থাকতেছে।
তার মানে কি আমরা এতটুকু বুঝতে পারলাম যে সামেশন যে ফাংশনগুলো আছে, সামেশন ফাংশনের ক্ষেত্রে যুগের ক্ষেত্রে সেমই হয়, বাট যখন গুণ গুণ করতে গেলে কি করতে হবে, অনেকগুলা টার্ম আসে। আর যদি সেম ধরি তাহলে অনেকগুলো টার্ম পাওয়া যাবে, জাস্ট খালি সেম যে টার্মগুলা এই ইন্ডেক্স সেম ইন্ডেক্সের যে টার্মগুলো এই টার্মগুলো শুধু পাওয়া যাবে। এই জন্যই আমরা যেহেতু এই গুণ এই জন্য আমরা আলাদা আলাদা ইন্ডেক্স নিছি। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দেখি পরবর্তীতে কি হয়। পরবর্তীতে তাহলে এটা হইলে এখন আমরা গুণটা করি, সিম্পল একটা গুণ, এটার সাথে এটা এটার সাথে ওইটা কি হয়, হাফ এম তো থাকলোই, এটা আর এটা গুণ করলে সাম অফ এটা যে এটাকে যে কে আমরা নিতে পারি, যে কে কি হয় ডেল আর আই ডেল কিউ যে সরি যেহেতু আই আছে তার মানে এই লাগে আই দিয়েও দিতে পারি ইন্টু ইন্টু ডেল আর আই ডেল কিউ কে কিউ ডট জে কিউ ডট কে প্লাস এটা আর এটা হাফ এম আছে, হাফ এম সাম অফ আই জায়গায় আই আছে, এই জায়গায় আই আছে, আই যে এন পর্যন্ত ডেল আর আই ডেল কিউ জে ডেল আর আই ডেল টি কিউ ডট জে প্লাস তাহলে এই যে এইটার সাথে এখন এটা হাফ এম সাম অফ আই কে এন পর্যন্ত ডেল আর আই ডেল কিউ কে ডেল আর আই ডেল টি কিউ ডট কে প্লাস এটা আর এটা সাম অফ আই এন পর্যন্ত ডেল আর আই বাই ডেল টি আর কি হোল স্কয়ার। এতটুকু পাইলাম। এখন এই জায়গায় একটা জিনিস দেখা যেতেছে, এই যে জিনিসটা, এই যে একটা সাম ফাংশন, এই যে একটা সাম ফাংশন, এগুলো কি এটা দুটো যোগ না? তার মানে কি দাও তো আই জে কে আই কে জে এগুলো কি 1 থেকে শুরু n পর্যন্ত, আই আই জে 1 থেকে শুরু n পর্যন্ত সেম টার্মগুলো সব সেম, জাস্ট খালি 1 থেকে n পর্যন্ত। ওই জায়গার সময় আমরা কি দেখছিলাম 1 থেকে 3 পর্যন্ত ছিল, আগেরটা 3 পর্যন্ত ছিল, পরেরটাও 3 পর্যন্ত ছিল। যদি যোগ আকারে থাকে, যদি যোগ আকারে থাকে তার মানে কি যদি একই জিনিস হয়, এটা এটা কি দাও তো ডেল আর আই বাই ডেল কিউ ডেল আর বাই ডেল কিউ ডেল আর বাই ডেল টি, ডেল আর বাই ডেল কিউ ডেল আর বাই ডেল টি সেম না সবকিছু? তাহলে এটাও সেম এটাও সেম। তাহলে আমরা ওই যে ওই সময় কি ছিল এই সম্পূর্ণটা যদি এ ধরি তাহলে এটা হলো জে এর ফাংশন এ জে, আর হলো এটা হলো এ কে। তাহলে ওই সেম জিনিস যদি যোগ আকারে থাকে তাহলে কি হয় সেম জিনিস আইডেন্টিক্যাল। তাহলে এটা যদি যোগ আকারে থাকে তাহলে সেম। তাহলে আমরা যদি লিখতে পারি কি, আমরা লিখতে পারি হাফ এম আই জে কে এন ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল আর আই ডেল কিউ কে কিউ ডট কে সরি কিউ ডট জে ডট কে প্লাস এটা যোগ করলে হাফ এম যোগ করলে এম এম এটা আর এটা সেম। তাহলে জেও রাখতে পারি অথবা কেও রাখতে পারি, যে কোনো একটা জিনিস। তাহলে আমরা জে দিয়ে রাখলাম, আই জে এম ডেল আর আই ডেল কিউ জে ডেল আর আই বাই ডেল টি কিউ ডট জে প্লাস এই জিনিসটা আই এম ডেল আর আই বাই ডেল টি হোল স্কয়ার। এই যে একটা টার্ম পাইলাম লাস্ট পর্যন্ত। এটাই হলো জেনারেলাইজড
কাইনেটিক এনার্জি। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এটা জাস্ট খালি ইম্পর্টেন্ট পার্ট হলো যদি সামেশন দুটো ফাংশন একই ধরনের ডেল আর আই বাই ডেল কিউ কিউ ডট ডেল আর আই বাই ডেল কিউ 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 ডট সেম জিনিস বাট ইন্ডেক্স ভিন্ন হবে তখন, ইন্ডেক্স ভিন্ন এরা মিনিং ভিন্ন হয় তখন যখন গুণাকারে থাকে তখন সেম না। কারণ কি, গুণাকারে থাকলে এই ইন্ডেক্স গুলাই কি করে আলাদা আলাদা করে, কারণ হলো অনেকগুলো টার্ম পাওয়া যায় একটু আগে যেটা দেখলাম। কিন্তু যুগের ক্ষেত্রে এই টার্মটাও সেম, এই টার্মটাও সেম, খালি যুগের ক্ষেত্রে ইন্ডেক্স এন্ড ফ্যাক্টর জাস্ট খালি সেম জিনিস, এটা এটা তা। আর গুণের ক্ষেত্রে কিন্তু সেম না। এতটুকু মনে রাখলেই সব ক্লিয়ার। তাহলে এটা হলো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। জাস্ট খালি এটা কি আছে, এই যে এটার মধ্যে কোনো ভেলোসিটি নাই, এই যে কিউ ডট, এই ডট মানে কি ভেলোসিটি না, ডট মানে ভেলোসিটি, তার মানে এটা কোনো ভেলোসিটি নাই, এটার মধ্যে একটা ভেলোসিটি, এটার মধ্যে ডাবল ভেলোসিটি, এই জন্য এটারে এইভাবে লেখা হয় t2 প্লাস t1 প্লাস t0, ভেলোসিটির উপর ডিপেন্ড করে এইভাবে লেখা হয়। তাইলে এটা হলো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। এরপরে আমরা যেটা করব জেনারেলাইজড ফোর্স, সরি জেনারেলাইজড মোমেন্টাম। তো জেনারেলাইজড মোমেন্টামে কি হয়, এই লাইনটা আমার কাজে রাখবো, এই লাইনটা থাকুক, আমি জাস্ট এইটুকু মুছি। মোমেন্টাম কি, মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে ভরবেগ কি, আমরা অনেকদিন অনেক আগে আমরা পড়ছি ভরবেগ মানে এমভি, p is equals to mv। একটু লক্ষ্য করি তো, এই যে কি আছে কাইনেটিক এনার্জি আছে, এটারও যদি আমি ভি এর সাপেক্ষে বা ভেলোসিটির সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাওয়া যায়, ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হাফ এম আছে, ভি স্কোয়ারের ডেরিভেটিভ 2v, তাহলে 2 কাটা কি পাওয়া যায় mv। তার মানে আমরা দেখতেছি সবসময় এটা মনে রাখবো যে কাইনেটিক এনার্জিকে যদি আমরা ভেলোসিটির সাপেক্ষে ডেরিভেটিভস করি তাহলে কি পাওয়া যায়, মোমেন্টাম পাওয়া যায়। কাইনেটিক এনার্জিকে ডেরিভেটিভস ভেলোসিটির সাপেক্ষে ডেরিভেটিভস করলে মোমেন্টাম পাওয়া যায়। তার মানে কি, তার মানে কাইনেটিক এনার্জি তাইলে বলা বুঝাইতেছে মোমেন্টাম হলো কাইনেটিক এনার্জি এর ভেলোসিটি ডেরিভেটিভ। তাহলে যদি আমরা কি বলে এটা জেনারেলাইজড কোঅর্ডিনেটস, জেনারেলাইজড মোমেন্টাম যদি বের করতে চাই তাহলে কি হইব, জেনারেলাইজড মোমেন্টাম বের করতে চাইলে জেনারেলাইজড কোঅর্ডিনেট দিয়া জেনারেলাইজড কোঅর্ডিনেটে আমরা বের করতে হবে। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেটে কি, জেনারেলাইজড কোঅর্ডিনেটে ভেলোসিটি, জেনারেলাইজড কোঅর্ডিনেটে কোঅর্ডিনেট মানে হলো কিউ আর ভেলোসিটি কোঅর্ডিনেট হলো কিউ ডট। তাহলে এটা হলো জেনারেলাইজড মোমেন্টাম। জেনারেলাইজড মোমেন্টাম আমরা যদি এই জায়গায় কিউ ডট করি, মানে কিউ ডট দিয়ে ডেরিভেটিভস করি তাহলে কি পাওয়া যায়, এটা যদি কিউ ডট দ্বারা ডেরিভেটিভস করি তাহলে p সমান ডেল টি বাই ডেল কিউ ডট, যে দিয়ে করলাম যেহেতু যে আছে এই জায়গায়, তাহলে যে দিয়ে করলে এই যে এই জায়গায় যে আছে এইটা ডেরিভেটিভস করলে এটা হবে বইলে এরকম হাফ এম সাম অফ এই যে আই যে কে এন ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল আর আই বাই ডেল কিউ কে, এই যেটা শুধু এই কিউ ডট যে শুধু চলে যাব কিউ ডট কে প্লাস এম ইন্টু এই যে এই কিউ ডট যেটা শুধু চলে যাব আই জে এম ডেল আর আই ডেল কিউ জে ডেল আর আই বাই ডেল টি চলে গেল। আর এটার মধ্যে কোনো কিউ ডট জে নাই, যার কারণে এটা ডেরিভেটিভ জিরো। তার মানে মোমেন্টাম বা জেনারেলাইজড মোমেন্টাম কি, জেনারেলাইজড মোমেন্টাম হলো কাইনেটিক এনার্জির ভেলোসিটির দ্বারা কাইনেটিক এনার্জির ডেরিভেটিভস করলে মোমেন্টাম পাওয়া যায়। তাহলে এটা যার ডেরিভেটিভস করছি, এটা কিউ ডট জে এর ডেরিভেটিভস করলে 1, এই জায়গায় কিউ ডট জে আছে, কিউ ডট জে এর ডেরিভেটিভস করলে 1, আর এই জায়গার মধ্যে কিউ ডট জে নাই, যার কারণে এটার ডেরিভেটিভস জিরো। তাইলে জেনারেলাইজড মোমেন্টাম হলো এটা, এটা হলো জেনারেলাইজড মোমেন্টাম।
এটা জেনারেলাইজড মোমেন্টাম আর এটা হলো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যেটা পড়বো এটা হলো জেনারেলাইজড ফোর্স। তো আমরা এরপরের ধাপে যাই, আস্তে আস্তে যাইতেছি, আশা করি বোঝা যাইতেছে। জেনারেলাইজড ফোর্স এই পার্টটা ইম্পর্টেন্ট আছে, আমরা পরবর্তীতে অনেক জায়গার মধ্যে জেনারেলাইজড ফোর্স ইউজ করব। তাহলে আমরা একটু জেনারেলাইজড ফোর্সটা একটু দেখি। জেনারেলাইজড ফোর্স, জেনারেলাইজড ফোর্স কি? আমরা কি জানি? ডেল্টা ডব্লিউ সমান এফ ইন্টু ডেল্টা। আমরা কিছুক্ষণ পরে এটা দেখবো যে ডেল্টা ডব্লিউ এটা হলো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে কোনো একটা ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট গুণ করলে আমি যেটা পাই এটা হলো ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান হলো এফ ইন্টু ডেল্টা। তাহলে এটা যদি হয় তাহলে আমরা একটু লক্ষ্য করি তো আর কি ছিল। আমরা এটা পড়ার আগে কি জেনারেলাইজড ফোর্স পড়ার আগে আমরা একটু একটা জিনিস পড়ে আসি, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ভার্চুয়াল ওয়ার্ক। এই পার্টটা যদি পড়ে আসি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হলো, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কিছুই না। এখন চিন্তা করো আমরা কি করতেছি, কোন একটা জায়গায় ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়? কোন একটা বস্তুরে আমরা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে গেলাম। এখন আমরা চিন্তা করতেছি যে না এত কিছু হইতাছে, সবকিছু তো বুঝলাম, তো আমরা এমন একটা চিন্তা করতেছি যে কোন একটা জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় ফোর্স দিলাম, বস্তুটা সরাসরি নড়লো না, সরাসরি আমরা দেখতেছি এই জায়গায় কোন ডিসপ্লেসমেন্ট হলো না। কিন্তু আমরা চিন্তা করে নিয়েছি কাল্পনিক ভাবে, ইমাজিনারি ভাবে চিন্তা করে নিয়েছি যে এই জায়গায় হালকা ইনফিনিটিসিমাল বা অতি ক্ষুদ্র একটা সরণ ঘটছে বা অনেক ছোট, যেটা আসলে কোনো সরণ না। তাহলে ওই রকম যদি কোনো একটা সরণ ঘটে তাহলে কি ওই জায়গায় ওয়ার্ক হবে, কাজ হবে নাকি? তো আমরা কল্পনা করে নিলাম যে এই ডিসপ্লেসমেন্টটা একবার অতি ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট, ওই ডিসপ্লেসমেন্টটারই বলা হয় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এমন একটা ডিসপ্লেসমেন্ট ঘটলো যে ডিসপ্লেসমেন্ট একদম ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট, যেটা আসলে ডিসপ্লেসমেন্ট না, জাস্ট খালি আমরা কল্পনা করে নিলাম এরকম একটা ডিসপ্লেসমেন্ট। তাহলে একটু কল্পনা করলে, যদি কল্পনা করে নেই তাই যে একটু ডিসপ্লেসমেন্ট হইলো, এই জায়গায় টাইমের কোনো সম্পর্ক আছে? কোন টাইম কি চেঞ্জ হয়েছে? মনে করো আমরা এই জায়গা থেকে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে নিব, তাহলে যদি আমরা নিতে চাই এই বিন্দু থেকে বি বিন্দুতে, তাহলে এই জায়গায় একটা টাইম ইন্টারভাল থাকবো, মানে টি টাইমে এই জায়গা থেকে এই জায়গায় একটা বস্তু যাইব। কিন্তু কথা হলো এই বস্তুটা তো এই জায়গা থেকে এই জায়গায় যায় নাই, একই জায়গায় আছে, বাট আমরা কল্পনা করে নিলাম যে এই জায়গায় কোনো একটা চেঞ্জ হয়েছে। তাহলে ওই যে চেঞ্জটা, ওই যে একবারে ছোট্ট একটা চেঞ্জ, যেটা আসলে চেঞ্জ না, আমরা আসলে কল্পনা করে নিছি, ওই কল্পনা করা চেঞ্জের জন্য কি হইতাছে, এই জায়গায় কোনো টাইমের ইন্টারভ্যাল আছে না, এই জায়গায় কোনো টাইম ইন্টারভ্যাল নাই, তার মানে ডেলটি সমান 0। তার মানে এই জায়গায় কোনো টাইম ইন্টারভ্যাল যেহেতু নাই, তার মানে এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটার বলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে প্রকাশ করা হয় এই ডেল্টা আর দ্বারা। যদি এই ডেল্টা আর কি হবে, তার মানে যেহেতু এই জায়গায় টাইম ইন্টারভ্যাল নাই, তার মানে এই ডেল্টা আর কি টাইম ইন্ডিপেন্ডেন্ট।
এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী কাজগুলো বুঝতে পারবো। তাহলে এটা হলো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। আর এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যদি হয়, আমরা যদি চিন্তা করি যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দ্বারা যে ওয়ার্ক ডান হয়, তাহলে ওই ওয়ার্ক ডান বলা হলো ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি এটা বুঝতে পারলাম। এখন আমরা একটু জাস্ট পরে জেনারেলাইজড ফোর্সে ঢুকি। তাহলে জেনারেলাইজড ফোর্সে কি হইতাছে, জেনারেলাইজড ফোর্সে বলতাছে যদি কোনো একটা বস্তু ভার্চুয়াল ওয়ার্ক করে, তা ভার্চুয়াল ওয়ার্ক তাহলে কি হলো, ডেল্টা ডব্লিউ সমান কোনো একটা ফোর্স, এই ফোর্স দিয়ে ভার্চুয়াল একটা ডিসপ্লেসমেন্ট ঘটলো, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই মূলত আর কি, আর হলো কিউ এবং কি জানি আমরা জানতাম Q1 Q2 ডট ডট Qn ডট টি এর একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা হলে এটা যদি আর হয়, তাহলে আমরা এই ডেল্টা আর সমান কি হবে, ডেল্টা আর সমান হবে ডেল আর বাই ডেল Q1 প্লাস ডেল আর বাই ডেল Q2, সরি ডেল আর বাই ডেল Q1 ডেল্টা Q1 প্লাস ডেল আর বাই ডেল Q2 ডেল্টা Q2 ডট ডট প্লাস ডেল আর বাই ডেল কিউ এন ডেল্টা কিউ এন প্লাস ডেল আর বাই ডেল টি ডেল্টা কিউ ডেল্টা টি। এটা পাইলাম, এটা হলো কি ডেল্টা। তাহলে এটা হলো যেহেতু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, আচ্ছা আমরা পরে এটা লিখি, এটা আমরা সাম দিয়ে লিখতে পারি, ডেল্টা আর সমান সাম i ইকুয়াল টু 1 এন পর্যন্ত ডেল্টা আর বাই ডেল্টা কিউ আই, এই ডেল্টা কিউ আই প্লাস ডেল্টা আর বাই ডেল্টা টি, এই ডেল্টা টি। এটা পাইলাম। এখন যেহেতু এটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, একটু আগে আমরা কি বললাম, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই টার্মটা কি, এই টার্মটা হলো জিরো। তাহলে কি পাইছি, সুতরাং ডেল্টা আর সমান সাম অফ i ইজ ইকুয়াল টু 1 and ডেল্টা আর বাই ডেল্টা কিউ আই, এই ডেল্টা কিউ আই। এই পার্টটা যে পাইলাম, এই পার্টটাই হলো সেই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এটা টাইমের কোনো দরকারই নেই, তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই পার্টটা জিরো। তাহলে এই জায়গায় কি পাইতেছি, এই জায়গায় যদি আমি এই মানটা বসাই দিই তাহলে কি হয়, তাহলে এই জায়গায় i ইজ ইকুয়াল টু 1 and এই জায়গায় জাস্ট খালি একটু চেঞ্জ করি, যে ইন্ডেক্সন এফ এর জায়গায় আমি i বসাবো, এবং i যদি বসাই তাহলে fi ডট ডেল্টা আর আই ডেল্টা কিউ জে, ডেল্টা কিউ জে। এই জায়গায় যে এই যে পার্টটা আছে, এই পার্টটারে কিউ দ্বারা প্রকাশ করা হয়, সমান হলো সাম অফ এন পর্যন্ত কিউ জে ডেল্টা কিউ জে। সুতরাং এই জায়গায় কি করছে, কিউ জে সমান এফ আই এফ ইন্টু ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে। এই যে কিউ জে, এই কিউ জেরই বলা হইলো জেনারেলাইজড ফোর্স। জেনারেলাইজড ফোর্স, আর এই জেনারেলাইজড ফোর্স হলো, তাহলে আমরা কি পাইতেছি, ডেল্টা ডব্লিউ সমান কিউ জে, এই জায়গায় আর এটা দরকারই নাই, কারণ এই যে এটা তো আর নাই, এটা থাকলে আমরা অনেকগুলো নিতাম, কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে। তাইলে কিউ জে সমান ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা কিউ জে। এটা কি বুঝতেছি, ওয়ার্ক ডান যদি আমরা কোনো একটা কোঅর্ডিনেটের চেঞ্জ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেই ফোর্স, যেই ফাংশনটা পাবো, ওই ফাংশনটাই হলো জেনারেলাইজড ফোর্স। আর এই জেনারেলাইজড ফোর্সে কিউ দ্বারা প্রকাশ করা, কিউ জে সমান হলো এফ ইন্টু ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে।
ডেল্টা আর বাই ডেল্টা কিউ। বুঝতে পারছি আশা করি। এটা হলো জেনারেলাইজড ফোর্স। এখন কথা হলো এইগুলো যদি বুঝতে হয়, এইগুলো কিন্তু এখন আমি এত ইজিলি করতে পারতেছি, কারণ হলো আমরা আগের যে দুইটা ক্লাস বা দুইটা লেকচার হয়েছে, ওই দুইটা লেকচার কি একদম বেসিক থেকে আমরা পড়ার চেষ্টা করছি। তাহলে বেসিক থেকে যদি পড়ি তাহলে এই জায়গায় আর আটকানোর কথা না। এই যে ডেল্টা, এটা কেমনে করলাম, এটা কেন আসলো, কিভাবে আসলো, এগুলো সব বেসিক গুলো কিন্তু আমরা আগেই পড়ছি। তাহলে আশা করি এই লেকচারটা যারা দেখতেছ তারা সবাই আগের যে দুইটা লেকচার আছে ওইটা কমপ্লিট করে তারপর এটাই আসবে। কারণ হলো আগের দুইটা লেকচারই হলো মেইন বেসিক, একদম গুড়া। গাছের গুড়া না থাকলে আগার মধ্যে পানি ঢেলে লাভ নেই। তার মানে গাছের গুড়া শক্ত করো, তারপর আগার মধ্যে পানি ঢালো, ইনশাল্লাহ পারবো। তাহলে জেনারেলাইজড ফোর্স গেল। এরপরে আমরা কয়েকটা টার্ম আমরা একটু দেখবো, এই টার্মগুলো পরবর্তীতে আমাদের লাগবে। এই টার্মগুলো আস্তে আস্তে একটু দেখি, তাহলেই হবে। এক নম্বর হলো কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস কি? কনস্ট্যান্ট মানে হলো কোন একটা পার্টিকেল, এই যে একটা পার্টিকেল ধরলাম, এই পার্টিকেলটার কাজ কি? পার্টিকেল যদি আমরা কোনো দিকে বাধা না দিই, কোনো দিকে যদি বাধা না দিই, সে চারিদিক দিয়ে ছুটোছুটি করবো, যে কোনো দিক দিয়ে যাইতে থাকবো। যেমন আমি একটা মানুষ, আমি একটা পার্টিকেলের মতো কল্পনা করলাম, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। যদি আমার এই যে নিচে মেঝেটা না থাকতো, মাটিটা না থাকতো, পৃথিবীর উপর যে দাঁড়ায় আছে, পৃথিবীর উপর যদি মাটিটা না থাকতো, তাহলে কি হইতো? আমরা ফ্রিলি নিচের দিকে যাইতে থাকতাম, পৃথিবী আমাদের আকর্ষণ করতো, পৃথিবীর কেন্দ্রের দিকে যাইতে থাকতাম। তাহলে মূলত যাওয়ার কথা ছিল আমার পৃথিবীর দিকে, কিন্তু কি হইতেছে, এই যে মাটিটা মাটিটা আমার কি করতেছে, একটা বাধা দিতেছে। এই যে বাধা, যেমন আমি এই জায়গায় কি করতেছি, আমার হাতটা কি ফ্রিলি চলার কথা, যেমন আমি এই জায়গায় ধাক্কা দিতেছি, ফ্রিলি আমার হাতটা ভিতরের দিকে যাওয়ার কথা, কিন্তু কি হইতেছে, ভিতরের দিকে যাইতেছে না। কারণ কি, এই যে দেওয়াল বা এই যে ওয়াল বা এই যে জিনিসটা আছে বোর্ড, এই বোর্ডে আমার কি করতেছে, হাতটারে বাধা দিতেছে। তো এই যে বাধাগুলো আছে, যেই বাধাটা আমাদের কি ফ্রিলি চলতে দেয় না, কোনো একটা পার্টিকেল ফ্রিলি চলতে দেয় না, ওই বাধাটারই বলা হয় কনস্ট্রেন্ট। তাহলে এই কনস্ট্রেন্ট মানে কি, কোনো একটা পার্টিকেল যদি ফ্রিলি চলতে চায়, ওই ফ্রিলি চলতে না দেওয়ার বাধা, ফ্রিলি চলতে পারবো না এখন, তাহলে ওই যে বাধা ওইটা হলো কনস্ট্রেন্ট। তাহলে আমি যে দাঁড়ায় আছি এই জায়গায় কনস্ট্রেন্টকে ওই যে পৃথিবীর উপরের যে পৃষ্ঠ আছে ওই পৃষ্ঠের বাধা। আবার এই জায়গায় যে আমি ধাক্কা দিছিলাম, ওই জায়গায় যে বাধা ছিল, ওই বাধাটা কি ওয়ালের যে একটা বাধা, এই বাধাটা হলো কনস্ট্যান্ট ফোর্স। তাহলে আমাদের আরো যেমন যেগুলো আমরা ম্যাথমেটিক্যালি করি ওইগুলো কি, যেমন মনে করো এই যে এই জায়গায় এই পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে জাস্ট খালি এই যে এই বোর্ডের উপরে আছে, তাহলে এই জায়গায় একটা বাধা আছে, ওই পয়েন্টটা আমি এই জায়গায় দেখাইতে পারতেছি না। তার মানে এই যে বোর্ডের উপরেই শুধু আছে, এই যে 2D আকারে দেখাইতে পারতেছি, এটাও একটা বাধা। তাহলে এই বাধাটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট আশা করি বুঝতে পারছি। তাহলে কনস্ট্যান্ট বুঝলাম, এবং তাহলে কনস্ট্যান্ট বুঝছি। এখন এটার মধ্যে আরেকটা পার্ট আছে, ওই জিনিসটা হলো কনস্ট্যান্ট ফোর্স। কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স কি, এই যে কনস্ট্যান্ট যা আছে, যে বাধাটা আছে, এই বাধার কারণে যে ফোর্স, যেমন আমাদের কি পৃথিবী কি করতেছে, ভিতরের দিকে টানতেছে, কিন্তু এই পৃষ্ঠ আমার কি করতেছে, আমার নিচের দিকে যাইতে দিতেছে না। এই যে নিচের দিকে যাইতে দিতেছে না, তার মানে কি উপরের দিকে একটা ঠেলা দিয়ে ধরে রাখছে। এই যে উপরের দিকে ঠেলা দিছে, এটাও একটা ফোর্স না? এই ফোর্সটারই বলা হয় কনস্ট্যান্ট ফোর্স। যেমন আমি ওয়ালের মধ্যে ধাক্কা দিতেছিলাম, তার মানে এই যে ধাক্কা দিতেছি, ধাক্কাটা কি করতেছে, ভিতরের দিকে যাইতেছে না, ওয়াল কি করতেছে, তার সমান মানের একটা বিপরীত দিকে বল দিতেছে, যেই কারণে আমার ধাক্কাটাও এটার মধ্যে ঢুকতেছে না। তার মানে এই যে বিপরীতমুখী যে বল, ওইটাই কিন্তু কনস্ট্যান্ট কর্তৃক বল। তাহলে এই কনস্ট্যান্ট কর্তৃক বল যেটা, এটারই বলা হয় কনস্ট্যান্ট ফোর্স। তার মানে কনস্ট্যান্ট ফোর্স মূলত যে জিনিসটা, নিউটনের তৃতীয় সূত্র ধরতে গেলে, নিউটনের তৃতীয় সূত্র যেটা বলে, আমি যে জায়গায় ফোর্স দিলাম তার বিপরীতমুখী একটা সমান বল দেয়, এটাই হলো কনস্ট্যান্ট ফোর্স। তাহলে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট ফোর্স কি, এটা বুঝলাম। তাহলে এই যে কনস্ট্যান্ট বা এই যে বাধা, এই কনস্ট্যান্টটা কয়েকটা ধরনের আছে।
তাহলে এই কনস্ট্রেইনের টাইপস আছে কয়েক ধরনের, আমরা একটু দেখি কনস্ট্রেইন কি কি আছে, জাস্ট খালি হালকা ধারণা নেই। কনস্ট্রেইনের টাইপস অফ কনস্ট্রেইন, প্রথমে হলো স্লেরোনমিক্স। রিওনমিক্স, রিওনমিক। প্রথমে হলো স্লেরোনমিক, রিওনমিক। এই দুটা হলো মূলত এই দুটা টাইমের উপর নির্ভর করে। তাহলে টাইমের উপর নির্ভর করে দুই ধরনের। এই জিনিসটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ড করে না। এই যে স্লেরোনমিক হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। আর এই রিওনমিক যে কনস্ট্যান্ট আছে, রিওনমিক কনস্ট্যান্ট টাইম ডিপেন্ডেন্ট। তার মানে কোনো একটা জায়গার মধ্যে যদি বইলা দেয় এই যে কোনো একটা কাজ হইতেছে বা কোনো একটা, যেমন আমরা কি করতেছিলাম, কোনো একটা পার্ট আছিল যে আমরা কাইনেটিক এনার্জি পড়তেছিলাম, বা এই যে কি করতেছিলাম কাইনেটিক এনার্জির মধ্যে লাস্টে একটা পার্ট আছিল, লাস্টে কি পার্ট আছিল যে ডেল আর বাই ডেল টি এটা হোল স্কয়ার। এই যে কাইনেটিক এনার্জির যে পার্ট, এই পার্টটা কি টাইম ডিপেন্ডেন্ট ছিল, কাইনেটিক এনার্জির একটা পার্ট পাইছি। কিন্তু যদি এটা বলে দিত স্লেরোনমিক কনস্ট্যান্টে কি আছে, এই কাইনেটিক এনার্জির যে জেনারেলাইজড কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা বের করো, তাহলে কি করতাম, স্লেরোনমিক কনস্ট্যান্টে ওই কাইনেটিক এনার্জির সেই জেনারেলাইজড ফর্মটা কি হইতো, জাস্ট খালি এই যে টি যে পার্টটা আছে টি এর পার্টটা বাদ দিত। কারণ কি, স্লেরোনমিকে টাইম ইন্ডিপেন্ডেন্ট আর রিওনমিকে টাইম ডিপেন্ডেন্ট। তাহলে টাইম ডিপেন্ডেন্ট বুঝলাম। এরপরে কি আছে, এরপরে আছে হলো হলোনমিক, নন হলোনমিক। নন হলোনমিক। তাহলে এই নন হলোনমিক কি, এই দুইটা হলো ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট, ভেলোসিটির উপর নির্ভর করে এই দুই ধরনের। তাহলে ভেলোসিটির উপর নির্ভর করে হলোনমিক হলো ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, নন হলোনমিক হলো ভেলোসিটি ডিপেন্ডেন্ট। তাহলে যে কোনো একটা ফাংশন আছে, এই ফাংশনটা যদি ভেলোসিটি থাকে তাহলে এটা ধরুন ভেলোসিটি ডিপেন্ড করে যদি, তাহলে এটা হলো নন হলোনমিক। আর যদি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট হয়, ভেলোসিটি ডিপেন্ড না করে, তাহলে এটা বলা হয় হলোনমিক। তাহলে কনস্ট্যান্ট চারটা গেল, আরো আছে চার ধরনের, যেমন বাইলেটারাল, ইউনিল্যাটারাল। বাইলেটারাল, ইউনিল্যাটারাল। এই দুটো জিনিস হলো রিলেশনের উপর। রিলেশন কেমন, এই যে এই দুইটা, মনে করো আমরা কি করলাম, এই যতগুলা জিনিস আছে কাইনেটিক এনার্জি বা যে কোনো জিনিসের আমরা কি করি, ইকুয়েশন বের করি, তাই না? ইকুয়েশন যদি না থাকে তাহলে আমরা ম্যাথ করবো কোন জায়গায়? তাহলে ইকুয়েশন যদি থাকে, তাহলে এই যে বাইল্যাটারাল ইউনিল্যাটারাল বোঝা গেল। বাইল্যাটারাল কনস্ট্যান্ট মানে হলো কোনো একটা বস্তুর মোশন বা কোনো একটা বস্তুর অবস্থা নির্ণয়ের যেই ইকুয়েশন বা যে রিলেশনটা আছে, সেই রিলেশনটা এটা হইব ইকুয়েশন, তার রিলেশনটা হইব ইকুয়েশন। আর ইউনিল্যাটারাল বলে তার যে রিলেশন আছে, তার রিলেশনটা হইল ইনইকুয়ালিটিস, ইনইকুয়ালিটি। তাহলে বাইল্যাটারাল বলে ইকুয়েশন হবে রিলেশন, আর ইউনিল্যাটারাল বলে ইনইকুয়ালিটি হবে তার রিলেশন। এরপরে আরো দুই ধরনের আছে, দুই ধরনের, একটা হলো কনজারভেটিভ আর একটা হলো আর একটা হলো ডিসিপেটিভ। তাহলে কনজারভেটিভ আর ডিসিপেটিভ, এইটা কনজারভেশনের উপর নির্ভর করে। তাহলে কি আছে, কনজারভেটিভ বলতে আমরা সাধারণত বুঝতেই পারতেছি এটা কি, ওয়ার্ক আর মেকানিক্যাল এনার্জি। এই কনস্ট্যান্টে ওয়ার্ক এন্ড মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে।
কনজার্ভ। আর ডিসিপেটিভ কি কনজার্ভ থাকে না। তার মানে কি বুঝতেছি, এই যে কি বুঝলাম, স্লেরোনমিক টাইম ইন্ডিপেন্ডেন্ট, রিওনমিক টাইম ডিপেন্ডেন্ট, হোলোনমিক টাইম ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, নন হোলোনমিক ভেলোসিটি ডিপেন্ডেন্ট, আর বাইলেটারাল ইউনিল্যাটারাল এগুলো হলো রিলেশনের উপর, রিলেশন ইকুয়েশন হলে এটা হলো বাইলেটারাল, যদি ইনইকুয়ালিটি হয় তাহলে এটা ইউনিল্যাটারাল। কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ডিসিপেটিভ, যদি ওয়ার্কার মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করে তাহলে এটা কনজারভেটিভ, আর ডিসিপেটিভ হলো যদি ওয়ার্কার মেকানিক্যাল এনার্জি কনজার্ভ না করে তাহলে এটাই গেল হলো টাইপস অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গেল, কনস্ট্যান্ট ফোর্স গেল, টাইপস অফ কনস্ট্যান্ট গেল। এরপরে আমরা কি করব, এরপরে যে পার্টটা এটা আমরা একটু আগে পড়ছি, আরেকটা পার্ট আছে, এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি, দেখি আমরা কি কি বললাম। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফোর্স 3 নম্বর বললাম, টাইপস অফ কনস্ট্যান্টস। এরপরে 4 নম্বরে কি, 4 নম্বর হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম এটা আমরা সাধারণত সবাই জানি প্রায়। ডিগ্রিজ অফ ফ্রিডম কি, একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে যতগুলা, মানে কোন একটা বস্তু ফ্রিলি যতগুলা কোঅর্ডিনেট চলতে পারে, তার মানে একটা বস্তু আমার এই যে 2D অবস্থানে আছে, সে তো আর 3D অবস্থানে যাইতে পারবো না, বা 4D অবস্থানে যাইতে পারবো না, বা 4টা কোঅর্ডিনেটে চলতে পারবো না, বা 3টা কোঅর্ডিনেটে চলতে পারবো না। তাহলে আমি আবদ্ধ করে দিছি 2D তে, তাহলে সে 2D এর মধ্যে কয়টা কোঅর্ডিনেটে চলতে পারবো, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস পারবো। তার মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 2। তাহলে কোনো একটা পার্টিকেল ফ্রিলি যতগুলা কোঅর্ডিনেট চলতে পারে তারই বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মানে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম জাস্ট এতটুকু জানলে হইতাছে, বাট এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে কি হইতাছে, তার টোটাল যতগুলা কোঅর্ডিনেট আছে, টোটাল কোঅর্ডিনেটস থেকে যদি আমরা এই যে কনস্ট্যান্ট মানে কি, আমরা যদি এই যে এটার মধ্যে আবদ্ধ করে না দিতাম, এটার মধ্যে একটা বাধা না দিয়ে দিতাম, বা আমি একটা জায়গায় অবস্থান করতেছি, আমার কিন্তু নিচের দিকেও চলার একটা কথা ছিল, কিন্তু নিচের দিকে আমি চলতে পারতাছি না, এই জায়গায় একটা বাধা আছে। তার মানে আমি এইদিকে নিচে এই ওয়ালের মধ্যে আমি আটকায় যেতেছি। তার মানে এই যে ফ্রিলি চলতে পারতেছি না, তার মানে ওই যে ফ্রিলি যেদিকে চলতে পারতেছি না ওইটা কিন্তু আমার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম না। তার মানে ওই যে ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে কি হইব, এই যে বাধাগুলো বাদ দিব আমার, এটা তো একটা কোঅর্ডিনেট, তাই না? এই কোঅর্ডিনেটটা আমি চলতে পারতাছি না, তাহলে ওই কোঅর্ডিনেটটা কি হইব আমার জন্য বাদ। ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে আমার জন্য ওই কোঅর্ডিনেটটা বাদ হবে। তার মানে কি হইতেছে, টোটাল যতগুলো কোঅর্ডিনেট আছে ওইটা থেকে যদি আমরা কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিই, তাইলে যেটা পাবো এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। এতটুকু আশা করি বুঝতে পারছি। তারপরে কি, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ওয়ার্ক। একটু আগে আমরা এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আর ভার্চুয়াল ওয়ার্ক নিয়ে আলোচনা করছি। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হলো আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি হয়, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে হলো আমরা একটা কল্পনা করে নিই যে একটা ডিসপ্লেসমেন্ট হইতাছে, কিন্তু আসলে সেই জায়গায় কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, ইনফিনিটেসিমাল একটা ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হলো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দ্বারা যেই ওয়ার্ক হয় এটা হলো ভার্চুয়াল ওয়ার্ক। এতটুকু বুঝলাম, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বুঝলাম, ভার্চুয়াল ওয়ার্ক বুঝলাম। কিন্তু এই জায়গায় একটা টার্ম আছে, এই টার্মটা হলো এই যে কনস্ট্যান্ট ফোর্স আছে, কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্ক হয় না, ওয়ার্ক ডান জিরো। আমরা কনস্ট্যান্ট ফোর্স মানে তো কি, আমরা মনে করো এই জায়গায় একটা বস্তু রাখলাম, মেজের উপরে একটা বস্তু রাখলাম, তো মেজের উপরে কোন একটা বস্তু রাখা আমি কি করতেছি, এইদিকে ঠেলাইতেছি, বা আমি কি করতেছি,
এই যে এই জায়গায় এই যে এই বোর্ডের উপর আমি এইভাবে চাপ দিতেছি, চাপ দিয়ে কি হইতেছে দেখো তো, চাপ দেওয়ার ফলে আমি বল প্রয়োগ করতেছি, কিন্তু আমি চিন্তা করে নিলাম কি এই যে আমি ফোর্স দিতেছি, এই যে বল প্রয়োগ করতেছি এই জায়গায়, এই যে বোর্ডের যেহেতু বল প্রয়োগ করতেছি, তার মানে আমি মনে মনে চিন্তা করলাম সাধারণত সূচককে আমি দেখতে পারতেছি না এই জায়গায় কি ফোর্স বা কোনো সরণ হইতাছে কিনা। আমি চিন্তা করলাম যে না, যদি কোনো একটা সরণ হয়, আমি যে ফোর্স দিতেছি হইতেও পারে কোনো একটা সরণ হইতাছে, তার মানে আমি এই যে ফোর্স দিতেছি এই ফোর্সটা দিতেছি এই বরাবর, তাহলে কনস্ট্যান্ট কি করতেছে, বাধা হইতাছে, তার বাধার ফোর্স কোন দিকে, এই যে আমার ফোর্সের বিপরীত দিকে, তার মানে ওই দিকে। কিন্তু আমি চিন্তা করলাম এই যে বস্তুগুলো আছে, এই যে কণাগুলো আছে এই বোর্ডের ভিতরে, এই বোর্ডের কণাগুলো হালকা একটু সরে গেছে, জায়গা থেকে হালকা কি করছে, স্প্রেস করছে বা হালকা সরে গেছে। তার মানে হালকা সরছে কোন দিকে সরছে, এই যে এই জায়গা থেকে ডানে অথবা বামে অথবা এইদিকে। কিন্তু সে কি করছে, এই যে তলটা আছে এই তলের কিন্তু বাইরে আসতে পারে না, বাইরে আসলে না আমরা সূচককে দেখতে পারতাম স্মরণ করছে, বাট এই জায়গায় হালকা পাতলা সরে গেছে, তার মানে এই জায়গায় কি করছে, একটা স্মরণ করছে, ইনফিনিটেসিমাল একটা স্মরণ করছে, বাট এই তলের উপরে। তো একটু দেখো তো, তলের উপরে স্মরণ করছে, বাট আমার কি কনস্ট্যান্ট ফোর্সটা কোন দিকে, কনস্ট্যান্ট ফোর্স ছিল এই তলের লম্ব বরাবর, তাই না, এই দিকে বিপরীত দিকে। যেহেতু তলের লম্ব বরাবর আমার কনস্ট্যান্ট ফোর্স লম্ব বরাবর হওয়ার কারণে এই জায়গায় যে ভার্চুয়াল যে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আর এই যে তলের লম্ব বরাবর কি আছে, ফোর্স, তাহলে আমরা কি জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু Fs cos থিটা। যদি 90 ডিগ্রি হয় cos থিটা, থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি ওয়ার্ক ডান 0। তার মানে কি বুঝতাছি, কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফোর্স সবসময় কি হয়, ডিসপ্লেসমেন্টের সাথে লম্ব বরাবর। ডিসপ্লেসমেন্টটা কেমন, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে কিন্তু যখন কনস্ট্যান্ট ফোর্স হয় তখন কিন্তু আমাদের এই যে বস্তুর সরণ একবার সূচককে দেখা যায় না, তার মানে কি হয়, ইনফিনিটেসিমাল একটা কাল্পনিক একটা সরণ ধরে নিলাম, ওই সরণটা এবং যে ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স দিতেছে, ওই কনস্ট্যান্ট ফোর্স এবং ওই সরণ এর মধ্যবর্তী কোণ থিটা, তো থিটার মান কত, থিটার মান হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো cos থিটার মান 0, তার মানে ওয়ার্ক ডান 0। তার মানে কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্কের মান 0। কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্ক 0, এতটুকু বুঝলাম। এরপরে 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা পড়বো ডি এলেনবার্টস প্রিন্সিপাল। ডি এলেনবার্টস কি বলছে, এত বিস্তারিত বলার দরকার নেই, যার খালি হালকা একটু ধারণা নিব। ডি এলেনবার্টস মূলত কি বলছে, আমরা এই যে পৃথিবীতে কত কিছু বস্তু চলতেছে, স্মরণ করতেছে, তাই না, বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতেছে, তো গতিশীল সবকিছু, আমরা এতটুকু বুঝি যে গতিশীল সবকিছু। তো এই যে গতিশীল জিনিসগুলা আমরা মূলত কি, আমরা এই যে নিউটনের যে বলবিদ্যা পড়ছি বা নিউটনিয়ান বলবিদ্যা যাই করে, সবগুলোর মধ্যে আমরা যে আমাদের যে ম্যাথগুলো আছে বা ইকুয়েশন গুলো আছে, সবগুলো ইকুয়েশন কিন্তু স্ট্যাটিক বস্তুর ক্ষেত্রে বা স্থির বস্তুর ক্ষেত্রে সবচাইতে মানে সবকিছু ইজিলি আমরা ইউজ করতে পারি। বাট যখন এই বস্তুর গতিশীল হয়ে যায়, গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হয়, গতিশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ওই সূত্রগুলো ইউজ করতে পারি না। তো ডি এলেনবার্টস কি করলো, ডি এলেনবার্টস চিন্তা করলো কোন একটা গতিশীল বস্তুকে যদি আমরা স্থিরভাবে কল্পনা করতে পারতাম, কোন একটা গতিশীল বস্তুকে যদি আমরা কোন একটা গতিশীল অবস্থানে যদি আমরা স্থির অবস্থায় কল্পনা করতে পারতাম বা স্ট্যাটিক অবস্থায় কল্পনা করতে পারতাম, তাহলে কেমন হইতো। তো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, কোন একটা বস্তু আছে এম্বরের, এই বস্তুর উপর অনেকগুলো ফোর্স কাজ করতেছে, F1 F2 F3, এই ফোর্স গুলার লব্ধি ধরলাম F কাজ করতেছে, কাজ করার কারণে এই বস্তুটা এদিকে গতিশীল হলো। গতিশীল কেমন গতিশীল হয়, ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, তাই না, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক বা পিরিয়ড, বা কি হয় এটা, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক dp/dt, এটারই পিরিয়ড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে জিনিসটা, কোন একটা বস্তু
তার ভরবেগের পরিবর্তনের হারে সমানভাবে গতিশীল হলো। তাহলে আমরা এই নিউটনের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? F is equals to P dot বা m। তাহলে F is equals to m। এখন ডিএলএমবার্স চিন্তা করলো যে না, এই যে F is equals to m এ যে আছে, আমি এটার স্ট্যাটিক অবস্থায় কল্পনা করব। এইটা যদি আমরা গতিশীল অবস্থায় কল্পনা করি তাহলে অনেকগুলো ফোর্স আছে, এগুলো নিয়ে কাজ করতে অনেক চিন্তা ভাবনা। তো আমরা এটা যদি আমরা স্ট্যাটিক অবস্থায় চিন্তা করতে পারতাম বা একটা ব্যালেন্স অবস্থায় নিতে পারতাম তাহলে কেমন হইতো। তো আমরা যদি এটা ব্যালেন্স অবস্থায় নিতে চাই তাহলে কি করতে হয়? তাহলে যদি এই যে যেই দিকে আমাদের কি আছে গতিশীল হয়েছে ওইটার বিপরীত দিকে যদি সমান বল দিতে পারতাম, বা যেদিকে গতিশীল হয়েছে তার বিপরীতে একটা সমান, ওইটার সমান একটা বল দিতে পারলে আমরা চিন্তা করতে পারতাম এটা স্ট্যাটিক আছে। তার মানে ওই যে একটা সমান বল বিপরীত থেকে দিতেছি, চিন্তা করতেছি, আমরা কিন্তু দিতেছি না, আমরা চিন্তা করতেছি। এই যে চিন্তা করতেছি যে বলটা, এটার বলা হয় ইনার্শিয়াল ফোর্স। তাহলে এই যে ইনার্শিয়াল ফোর্সটা দিতেছি, এই ইনার্শিয়াল ফোর্স হলো, তার মানে এটা যেটা আছে এটার বিপরীত দিকে সেম মানের ফোর্স দিলেই আমরা এটা সমান হয়ে যাবে। তার মানে কি করতে পারি? এটা যদি এই দিকে যদি আবার এই যে এম এ আছে, এম এর বিপরীতে যদি মাইনাস এম এ দিয়ে দিই তাহলে কিন্তু এটা ব্যালেন্স অবস্থায় আসতেছে বা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতেছে। তাহলে এফ মাইনাস এম এ, এই জন্য এই জায়গায় এফ মাইনাস এম এর সমান 0। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাই কিন্তু সেই ইকুইলিব্রিয়াম অবস্থা বা ব্যালেন্স অবস্থা। আর এই যে ব্যালেন্স অবস্থায় নেওয়ার জন্যই ডিএলএমবার্টস কি করলো, এই জায়গায় কোন একটা নিউটন বলছিল যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটা এম এ দ্বারা গতিশীল হয় বা ভরবেগের পরিবর্তনের হার অনুসারে সামনে ওই দিকে গতিশীল হয়। ওই যে গতিশীল অবস্থার বা এই ত্বরণে গতিশীল হইলো, এই গতিশীল দ্বারা যদি আমরা স্ট্যাটিক করতে চাই তাহলে কি করতে হয়? জাস্ট খালি ওই দিকে এম এ মাইনাস এম এ দ্বারা যোগ করেছি বা মাইনাস এম এ অ্যাড করছি। ওই যে মাইনাস এম এ, এই মাইনাস এম এ দ্বারা বলা হয় ইনার্শিয়াল ফোর্স। ইনার্শিয়াল ফোর্স। তাহলে এই যে ইনার্শিয়াল ফোর্স আছে, তাহলে এতটুকু বুঝতে পারলাম F মাইনাস এম এ ইজ ইকুয়ালস টু ইনার্শিয়াল ফোর্স। এখন ডিএলএমবার্টস মূলত বলছে, ডিএলএমবার্টস এর টেস্টটা ছিল এরকম, ডিএলএমবার্টস বলছে হলো যে এই যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, কোন একটা বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স এবং ইনার্শিয়াল ফোর্স দ্বারা যে ভার্চুয়াল ওয়ার্ক ডান হয়, এই ভার্চুয়াল ওয়ার্ক ডানের মান হবে 0। তাহলে এই জায়গায় এলো ফোর্স আছে, ফোর্সের দ্বারা যদি আমরা যদি ওয়ার্ক ডান বাইর করতেছি তাহলে কি হয় একটু আমরা দেখি। আপাতত একটু পড়ছি, এটার দরকার নেই, আমরা একটু ডিএলএমবার্টস প্রিন্সিপাল একটু ভালো করে বুঝি তাহলে হবে। ডিএলএমবার্টস কি বলছে? এই যে ফোর্স এবং ইনার্শিয়াল ফোর্স, এই দুইটার যদি আমরা কি করি ওয়ার্ক ডান বের করি, তার মানে কি এই জায়গায় জাস্ট করে এটা ফোর্স আছে, ফোর্সের সাথে ভার্চুয়াল ওয়ার্ক ডান, তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নেব, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি গুণ করি তার মানে কি এটা 0 হবে। এই যে জিনিসটা আছে এটাই বলতেছে হলো ডিএলএমবার্টস প্রিন্সিপাল। আর ডিএলএমবার্টস বলছে কিন্তু অ্যাপ্লাইড ফোর্স এবং কি ফোর্স, ইনার্শিয়াল ফোর্স। তার মানে অ্যাপ্লাইড ফোর্স কই, এই জায়গায় তো এটা সবগুলো যে কোনো ফোর্স হইতে পারে। যেমন আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় দিয়ে চলতেছি, ধরো আমি মাটির উপর দিয়ে চলতেছি, যদি আমি চলতে থাকি তাহলে দেখো তো এইদিকে আমার একটা ওজন আছে, এই জায়গায় একটা ফোর্স F1, এই জায়গায় পৃথিবী আমার ঠেলা দিতেছে উপরের দিকে, এটা ধরলাম F2, আমি এইদিকে F দিতেছি F3। সবগুলা ফোর্সই কি অ্যাপ্লাইড ফোর্স? না, আমি কোনটাই অ্যাপ্লাই করতেছি ভাই? এই জায়গায় F3 অ্যাপ্লাই করতেছি, আমি তো এই F2 তো আমি অ্যাপ্লাই করতেছি না। তাহলে ডিএলএমবার্টস কি বলছে? অ্যাপ্লাইড ফোর্স এন্ড ইনার্শিয়াল ফোর্স, এই দুইটা দ্বারা যদি কি বলে ভার্চুয়াল ওয়ার্ক ডান হয়, ভার্চুয়াল ওয়ার্ক ডানের মান 0। তাহলে এই জায়গায় তো আমার এটা তো অ্যাপ্লাইড ফোর্স না, এটা কি অ্যাপ্লাইড ফোর্স না, এটা সবগুলা ফোর্সের। নিউটন কি বলে? নিউটনের কাজই হলো তো সবগুলা ফোর্স একসাথে যোগ করো। আমরা এসব ম্যাথ করি নাই যে নিচে হইলো mg, উপরের দিকে হইলো এই আর, পৃথিবীর
mg এর সমান একটা বল দেয় বিপরীত দিকে, আবার আমাদের বল ওইটা ঘর্ষণ বল, সবগুলো বল নিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে বাধা দিতেছে আমার একটা পৃথিবীর যে বাধা, এই যে F2, এই F2 কি কনস্ট্যান্ট ফোর্স। তাহলে এই যে কনস্ট্যান্ট ফোর্স এবং অ্যাপ্লাইড ফোর্স, দুইটা ফোর্সই আছে না এই জায়গায়। এই যে এফ এর মধ্যে কি আছে, আমার যে অ্যাপ্লাইড ফোর্স এটাও আছে, এবং যে কনস্ট্যান্ট ফোর্স মধ্যে যে পৃথিবী আমার যে বাধা দিতেছে, বাধা দেওয়ার পরে যে যেই ফোর্সটা আছে এই ফোর্সটাও আছে। তার মানে কনস্ট্যান্ট ফোর্স এবং অ্যাপ্লাইড ফোর্স দুইটাই আছে এই জায়গায়। তাহলে আমাদের কি বলছে যে অ্যাপ্লাইড ফোর্স এন্ড ইনার্শিয়াল ফোর্স। তাহলে দেখি তো আমরা এই জায়গায় আমাদের কি আছে, এটা ধরলাম এফ এ, এটা হলো অ্যাপ্লাইড ফোর্স, প্লাস এই জায়গায় আবার কি আছে এফ, ধরলাম এটা কি কনস্ট্যান্ট ফোর্স এফ সি, মাইনাস এম এ, এটার ডেল্টা আর সমান 0। তাহলে সব জায়গার মধ্যে আমরা কি করতে পারি, এফ এ ডেল্টা আর প্লাস এফ সি ডেল্টা আর মাইনাস এম এ ডেল্টা আর ইকুয়ালস টু 0। এখন একটু আগের কথাগুলো একটু কল্পনা করতো। তাহলে কি বলছিলাম, ওই সময় বলছিলাম কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ভার্চুয়াল ওয়ার্কের মান কত, 0। কারণ কনস্ট্যান্ট ফোর্স সবসময় ভার্চুয়াল যে ডিসপ্লেসমেন্ট হয়, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তার মানে কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের মান, ভার্চুয়াল ওয়ার্ক ডানের মান কত, 0। তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় এফ এ মাইনাস এম এ ইন্টু ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0। এইটাই হলো সেই ডিএলএমবার্টস প্রিন্সিপাল। ডিএলএমবার্টস প্রিন্সিপাল। আর ডিএলএমবার্টস প্রিন্সিপাল কি বলছে, ডিএলএমবার্টস প্রিন্সিপাল বলছে হলো কোন একটা বস্তুতে অ্যাপ্লাইড ফোর্স এবং ওই বস্তুতে ইনার্শিয়াল ফোর্স, দুইটা ফোর্স দ্বারা যদি ভার্চুয়াল ওয়ার্ক ডান হয়, সেই ভার্চুয়াল ওয়ার্ক ডানের মান কত, 0। তাহলে এতটুকু বুঝতে পারলাম। এই এফ এর এই এখন এফ দ্বারা প্রকাশ করা যায়, কারণ এফ আর এফ এর সেম ইনার্শিয়াল কি কই কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ফোর্স তো 0ই। তাহলে এফ মাইনাস এম এ ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা একটু জাস্ট চিন্তা করি কি কি পড়ছি এই লেকচারে। এই পর্যন্ত লেকচার শেষ। তো এই লেকচারে আমরা কি কি পড়ছি জাস্ট একটু চিন্তা করি, রিভাইজ দিয়ে একটু রিভাইজ দিয়ে আজকের মতো এই জায়গায় শেষ। তো প্রথমে আমরা পড়ছি জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। এরপরে পড়ছি জেনারেলাইজড মোমেন্টাম। এরপর পড়ছি জেনারেলাইজড ফোর্স। এরপর কি পড়লাম, এরপরে আমরা পড়ছি কনস্ট্রেন্ট। এরপরে পড়ছি কনস্ট্যান্ট ফোর্স। এরপরে পড়ছি আমরা টাইপস অফ কনস্ট্যান্ট। এরপরে পড়ছি আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম। এরপর আমরা কি পড়ছি, এরপরে পড়ছি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এরপর পড়ছি ভার্চুয়াল ওয়ার্ক। এরপরে পড়ছি আমরা ভার্চুয়াল ওয়ার্ক ডিএলএমবার্টস প্রিন্সিপাল। এই ডিএলএমবার্টস প্রিন্সিপাল আরেকটা ওয়ার্ড পড়ছি, সেটা হলো ইনার্শিয়াল ফোর্স। ইনার্শিয়াল ফোর্স হলো মাইনাস এম এ, এটা হলো এফ মাইনাস এম এ ইন্টু ডেল্টা আর সমান 0। ভার্চুয়াল ওয়ার্ক হলো ডেল্টা ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডেল্টা। এটা হলো
ডেল্টা ডিগ্রিস অফ ফ্রিডম। ডিগ্রিস অফ ফ্রিডম হলো টোটাল কোঅর্ডিনেটস জায়গা, আমরা যদি কনস্ট্যান্টটা বাদ দেই তাহলে যেটা পাওয়া যায় এটা হলো ডিগ্রিস অফ ফ্রিডম। টাইপস অফ কনস্ট্যান্ট, আরেকটা টাইপ কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট কর্তৃক যে ফোর্স, কনস্ট্যান্টস কি যে বাধা, পরে জেনারেলাইজড ফোর্স, জেনারেলাইজড মোমেন্টাম, জেনারেলাইজড কাইনেটিক এনার্জি, এইগুলো আমরা আজকের ক্লাসে কভার করছি। আশা করি সবাই বুঝতে পারছো, আর না বুঝলে একটু বোঝার চেষ্টা করো, কারণ আমরা এখন লাস্ট পর্যায়ে আছি। আশা করি পারবা। আসসালামু আলাইকুম।